আমার বাচ্চার রিপোর্ট 2 দিন সময় লাগবে, ব্লাড কালচারের রিপোর্ট আছে, তাই না? এখন আমি এই বাচ্চার এই কালচারের রিপোর্ট যদি না কমে, তার ইনফেকশনের পরিমাণ না কমে, আমি অন্য কোথাও নিয়ে আবার রেফার করলাম, আবার টানহাইসরা। প্রত্যেকটা বাচ্চার ভিতরে একই সমস্যা, কারণ আমরা গার্জিয়ান, আমরা ভিতরে ঢুকতেছি প্রতিনিয়ত, জানতেছি এরকম করা উচিত না। আমার একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আদ্দিন হসপিটালে কি হচ্ছে খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়ার কারণে আপনাদের সামনে আসলাম। অনেকের কাছে এটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। আসলে আমাদের দৈনন্দিন জীবনের কর্মক্ষেত্রের ব্যস্ততা আমাদের অনেক সুযোগ থেকে বঞ্চিত করে, আবার অনেক রাজনৈতিক দ্বন্দ্বও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থেকে হতাশ করে। আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় মেডিকেল কলেজ হসপিটালের সংখ্যা খুবই সীমিত। আদ্দিন হসপিটালে কিছুদিন আগে ঢাকার মগবাজারে যে শাখাটা, এই শাখাটিতে পোস্ট অপারেটিভ সেন্টারে 6 জন নবজাতক একসাথে মৃত্যুবরণ করে। তদন্তে যেটা বেরিয়েছে সেটা হলো যে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ ছিল না এবং এসি বিকল ছিল। বাংলাদেশের সদর হসপিটালগুলোর কি অবস্থা? অপারেশন করার পরে যেখানে এনে শিশু রাখা হয় সেখানে কি এসি থাকে? ভিতরের এসি কি সবসময় কার্যকর থাকে? বিদ্যুতের অবস্থা কি? বিস্তারিত প্রশাসন এগুলো বলবেন, তবে আমরা সংক্ষেপে যেটা বুঝি সাধারণ মানুষ, ইমার্জেন্সি সাপোর্টে কি হয়েছিল এটা বিস্তারিত বলা দরকার ছিল। বিশেষ করে একটি হসপিটাল লাইসেন্স বাতিল করার মতো একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। এটা ধান চাল পাটের গোদামের দোকান নয় যে বিকল্প অ্যাভেলেবেল দোকান রয়েছে, মানুষ সেখান থেকে সেবা নেবে। অটোমেটিক রাস্তায় নেমে পড়েছে শিশুর বাবারা, মায়েরা, ভাইরা, বোনেরা। বলছে আমরা কোথায় যাব? ঢাকা মেডিকেল চিকিৎসা দেয়, সোহরাওয়ার্দী মেডিকেল চিকিৎসা দেয়। বাংলাদেশের সরকারি সেবা যদি ভালো হতো তাহলে প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে উঠতো, হয়তো উঠতো, কিন্তু সীমিত। প্রতিটি সরকারি প্রতিষ্ঠান লসে থাকে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের লোভ লালসা, কাজে ফাঁকি, এগুলোর কারণে বাংলাদেশে প্রচুর ডাক্তারের ঘাটতিও রয়েছে। আপনারা জানেন প্রিয় শ্রোতাবৃন্দ যে বাংলাদেশে আদ্দিনের সারা দেশে প্রায় 10টি শাখা রয়েছে, তার মধ্যে 4টি আছে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হসপিটাল। সেখান থেকে প্রতি বছর 250 থেকে 300 MBBS ডাক্তার বের হয়। সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির বিশাল অভাব। আপনারা জানেন জার্মানির প্রায় 41% মানুষ 60 বছরের ঊর্ধ্বে বয়স থাকার কারণে সেখানে প্রচুর ডাক্তারের ঘাটতি দেখা গেছে। জার্মানির স্বাস্থ্যসেবা খাত এটাকে মহামারী হিসেবে উল্লেখ করেছে। জাপানেরও 30% মানুষ 60 বছরের ঊর্ধ্বে বয়স, সেখানেও প্রচুর ডাক্তার দরকার। জাপানে একজন ডাক্তারের বাংলাদেশের টাকায় বেতন 1 কোটি 60 লাখ থেকে 2 কোটি 20 লাখ 30 লাখ পর্যন্ত বাংলাদেশের টাকায়। জার্মানিতে 1.5 কোটি থেকে 2 কোটি। প্রায় 250 জনশক্তি আমরা যদি বিদেশে পাঠাই 60,000 টাকা করে বেতন পাই। যে পরিমাণ রেমিটেন্স সংগ্রহ হবে, একজন ডাক্তার পাঠালে সেই পরিমাণ রেমিটেন্স সংগ্রহ হবে। বাংলাদেশের সারা বছরে আমরা 5,000 মতো ডাক্তার MBBS ডাক্তার তৈরি করতে পারি। যে মেডিকেল কলেজ হসপিটাল আছে 70 থেকে 72টি প্রাইভেট সরকারি মিলে। এটা বাংলাদেশের চাহিদার তুলনায় কম। বিশেষ করে বহির্বিশ্বে ডাক্তারের যে চাহিদা রয়েছে, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট চাহিদা রয়েছে, দক্ষ জনশক্তির একটা গুরুত্বপূর্ণ জনশক্তির চেহারা। প্রায় 60 লাখ দক্ষ জনশক্তির প্রয়োজন জার্মানির। জাপানের প্রায় 30 লাখ জনশক্তির প্রয়োজন।
অস্ট্রেলিয়ার প্রায় 40 লাখ জনশক্তির প্রয়োজন। তার মধ্যে ডাক্তার আছে উল্লেখযোগ্য সংখ্যা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সদর হসপিটালে প্রতি বছর প্রতিদিনে কত শিশু মারা যায়, ডাক্তারই পাওয়া যায় না। তাহলে তো সদর হসপিটাল আগে বন্ধ করতে হয়। ডাক্তারগুলো সব প্রাইভেট যে টিকিট কেটে টাকা ইনকাম করছে, হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে, কত লোক যে ফ্লোরে মারা যাচ্ছে। আমি কিছুদিন আগে মানে প্রতিদিন প্রায় যাওয়া পড়ে, তো এই ডিসেন্ট্রি রোগী দেখতে গেলাম। তাকে যেখানে রাখা হয়েছে, এটা তো একটা সোয়াইসের রোগ, তাকে যেখানে রাখা হয়েছে এটা কোনো মানুষ থাকে না, তারা বাড়িতে এরকম জায়গা থাকে না। একেবারে নিচতলায় মাটি সমান সমান ফ্লোর, বৃষ্টি পড়ছে, কাদা ছুটে ছুটে গায়ে লাগছে। সদর হসপিটাল তো তাহলে আগে বন্ধ করতে হবে। আপনারা জানেন যে জামাতের এমপিরা মেডিকেল কলেজ বা মেডিকেলগুলোই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিজেরা, যে এমপিরা নিজেরা করছে, কর্মচারীরা করে না। তারা সব রাজনৈতিক নেতা। হাজার হাজার রোগীর ওষুধ তারা ব্ল্যাকে বিক্রি করে। এই যে কিছুদিন আগে বলবো না, আমি নিজে যেয়ে পাইনি টিকা। যশোর মেডিকেল কলেজে মেডিকেলে যে আমি আমার টিকা পাইনি, পরে টাকা দিয়ে আমার বাইরের থেকে কিনে টিকা দিতে হয়েছে। আমাকে যে প্রথমে জিজ্ঞেস করছে যে কে পাঠাইছে, মানে যদি বড় কোনো মন্ত্রী এমপি পাঠিয়ে থাকে তাহলে টিকা দিয়ে দেবে। যখন আমি বড় কোনো মন্ত্রী এমপি নাম বলতে পারিনি, তখন বলছে যে টিকা তো ফুরিয়ে গেছে, আপনি বাইরে থেকে কিনে নিতে পারেন, আমরা হয়তো পুশ করে দেবো আপনাকে। আমাকে পুশ করে দিয়েছে, বাইরে থেকে কিনে নিয়েছে বিভিন্ন প্রকার টিকা। সদর হসপিটাল আগে বন্ধ করতে হয়। জনগণের টাকা ওরা তসরুপ করে, ব্ল্যাকে বিক্রি করে, অল্প টাকা দিলে দিয়ে দেয়। আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে 6 জন রোগী মারা গেছে। তার মা বাবা দুঃখ বেদনার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, অন্য মা বাবারাও রাস্তায় নেমেছে। 6 জন মা বাবার সন্তান মারা গেছে, আর কয়েকশো মা বাবা রাস্তায় নেমেছে। সরকার এটা ট্যাকেল দিতে পারবে? সরকার ঘোষণা দিয়েছে যে সরকারি খরচে তাদেরকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হবে। নিচে প্রিয় দেশবাসী, এই আদ্দিন মেডিকেল কলেজের উপর সরকার কেন ক্ষুব্ধ হলো, একটু হিন্টস দিতে চাই আপনাদেরকে। আদ্দিন মেডিকেল কলেজের উপর সরকার ক্ষুব্ধ হওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হলো, এই আদ্দিন মেডিকেল কলেজ, জানেন যে আপনারা আদ্দিন মেডিকেলের একজন অন্যতম কর্ণধার, তিনি আমির হামজাকে পেট্রোনাইজ করেন। জামাত সংশ্লিষ্টতার কারণ থাকার খুবই সম্ভাবনা রয়েছে। এরকম 600 রোগী মারা গেল, কোনো হসপিটাল লাইসেন্স বাতিল করতো না। একটা হসপিটাল লাইসেন্স বাতিল করা সহজ কথা না। শত শত কোটি টাকার ইনস্ট্রুমেন্ট সেখানে কিনে একটা হসপিটাল চালু করতে, যে কেউ হসপিটাল চালু করতে পারবে না। হসপিটাল চালু করা এত সহজ জিনিস নয়, বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটাল। সরকার জানে, তবুও সরকার এটা করেছে, কারণ এটা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এই আদ্দিন মেডিকেল কলেজের। সরকার পাগলা কুত্তা হয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা এক নাম্বার উদ্দেশ্যে পরিণত হয়েছে। অথচ এই যে প্রতিহিংসা তারা চরিতার্থ করেছে, এটা হিংসাও বলবো কীভাবে, তাদের বন্ধুর প্রতি ঈর্ষা। একসাথে আন্দোলন করেছে 16 বছর, তাদের সাথে এসে এমন ফাইটিংয়ে লিপ্ত হয়েছে যে দেশের মানুষ, জনজীবন মানে অনিরাপদ হয়ে উঠছে। মানুষ রাস্তায় নেমে পড়েছে। ব্যাংক নিয়ে মানুষ আন্দোলন করলো গত 1 সপ্তাহের বেশি, তারপরে কিছুটা সলিউশনে এসেছে। এখন আবার হসপিটাল নিয়ে শুরু করেছে। তার মানে স্বাধীন দেশে দেশ স্বাধীন কি ভুল ছিল? কোনো দেশে রাজনৈতিক কারণে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক, হসপিটাল বন্ধ হয়, শিশু তো মারা যায়। অবশ্যই সেখানে ত্রুটি থাকলে তার জরিমানা ধরা যেতে পারে, পানিশমেন্ট, অন্যান্য পানিশমেন্ট হতে পারে।
কিন্তু ইনস্ট্যান্ট হসপিটালের লাইসেন্স বাতিল করলে সেখানে আর কোনো ডাক্তার সেবা দিতে যায় না, সাথে সাথে মানুষের মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে যায়। হাজার হাজার মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। এই মানুষগুলো কোথায় যাবে, কীভাবে মারা যাবে, এর কোনো পরিসংখ্যান আসবে না। কত নবজাতক কম দামে 8 দিন সেবা পেয়ে থাকে মানুষ, এই সেবা থেকেও বঞ্চিত হবে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার কী স্বাদ পেল? শুধু রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর দাদাদের পা চাটা ছাড়া। এই পুশিন নিয়ে কত ঝামেলা চলছে, সংসদে কোনো আলোচনা নেই। স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা হুঙ্কার ছাড়লেন, আপনি মুক্তিযোদ্ধা করেছিলেন, যত অকাম করবেন সব অকামের স্বীকৃতি দিতে হবে আমাদেরকে। এই জন্যে মুক্তিযোদ্ধাদের সকল অকামের স্বীকৃতি আমরা চুপ করে সয়ে নিব? এই জন্যে একটি মেডিকেল কলেজ হসপিটাল এভাবে বন্ধ করা যায় না। হাজার হাজার মানুষের জীবন মৃত্যুর ঝুঁকি তৈরি হবে। 8 দিন মেডিকেল কলেজ হসপিটালে আপনারা তো নারীবাদী, 1790 জন স্টাফ রয়েছে শুধু মগবাজারে, এর মধ্যে 1480 জন নারী। নারী কর্মসংস্থানে মহিউদ্দিন সাহেবের বিশাল অবদান। নারীদের নারী সম্ভ্রমত্ব রক্ষা করে নারী ডাক্তারের কাছে সেবা নেওয়ার জন্য 8 দিন মেডিকেল কলেজ একমাত্র মেডিকেল কলেজ। অনন্য নারী ডাক্তারদের নারীদের সেবা দেয়। বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণে এই পাপেট ঋণ খেলাপি মন্ত্রী এমপিদের দেশ থেকে এক গ্রুপ তাড়াতে আমরা সক্ষম হয়েছি, অন্য গ্রুপও তাড়ানো খুবই জরুরি বলে মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গজব কেন দিলেন? এত পাপী, এত ঋণ খেলাপি, এত বদমাইশ কিভাবে একটা রাষ্ট্রের এমপি মন্ত্রী কর্ণধার হিসেবে আবির্ভূত হতে পারে? এটা সম্ভব কোনো রাষ্ট্রে? মানে এতটা নির্লজ্জ তারা যে অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলছে এই সংসদে কেউ ঋণ খেলাপি না, এরকম কেউ আছেন? মানে উনি বিশ্বাসই করতে পারেন না একজন ব্যক্তি ঋণ খেলাপি ছাড়া কেমনে সংসদ সদস্য হয়। এমন একজন পাপেট ব্যক্তি আমাদের কর্ণধার হতে পারে কিভাবে? যারা ভালো, যারা সৎ, যারা ন্যায়, যারা যোগ্য, তাদের চুপ থাকাটাই আমাদের এই দুর্বিষহর কারণ। এবং তাদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এদের কাছ থেকে কিছু হাদিয়া তহফা পেয়ে আমাদের কওমি ঘরানার আলেমরা তো সবসময় তাদের পিছনে দোয়া করতে 5 ছুটি বেড়ে। মানে ভালো মানুষ মন্দ মানুষ সব এক হয়ে গেছে। কোনো রাষ্ট্রে যদি ভালো মানুষ আর মন্দ মানুষ তাদের স্বার্থের বিষয়ে এক হয়ে যায়, কোনো রাষ্ট্রে যদি ভালো মানুষ মন্দ মানুষ তাদের স্বার্থের বিষয়ে এক হয়ে যায়, মন্দ মানুষ ইনকাম করছে, এই পাপেট মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা দুর্নীতি করছে, ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি হচ্ছে, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে টাকা ইনকাম করছে, আর মসজিদ মাদ্রাসায় কিছু ছিটে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর আলেমরা তাদেরকে দুহাত ভরে দোয়া করছে। কি এক পাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। টুপি দেখলেও ঘৃণা করে, প্যান্ট শার্ট দেখলেও ঘৃণা। যাকেই দেখবেন গাড়ি, পাজেরো, মার্সিডিস, আলিশান জীবন, দেখবেন অধিকাংশ মানুষের 2 নাম্বার জীবনের সারথি। এর থেকে মুক্তির উপায় কি? একমাত্র উপায়, যারা ভালো মানুষ, যারা সৎ আছে, একটু কথা বলতে হবে, একটু বেরিয়ে আসতে হবে, এই রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। সৎ মানুষগুলো এদের কাছে পরাজিত হচ্ছে, এমনকি দলের পোস্ট পদবীর ক্ষেত্রেও কেনা বেচা হচ্ছে, যার কারণে ভালো মানুষ দলের পোস্ট পদবিতে দিতে পারছে। নতুন দল গঠন করা, নতুন ভীষণ দেওয়া, নতুন আকাঙ্ক্ষা উপস্থাপন করা মানুষের সামনে, এবং নিজের সময় ও শ্রম ব্যয় করে মানুষের জন্য কাজ করা, এটা অদূর ভবিষ্যতে কবে সম্ভব হবে আল্লাহ ভালো জানে। তবে অন্তত অর্ধেক পাপের বাংলাদেশ থেকে বিদায় করা সম্ভব হয়েছে, এটা কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বাকি যে অর্ধেক আছে
এই অর্ধেক মোটামুটি সব জায়গায় বিরাজ করছে আমাদের। এ থেকে আমাদের মুক্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেয়, এবং বিশেষ করে যারা সৎ, যোগ্য, ন্যায়বাদী নাগরিক রয়েছে আমাদের, তাদের বিবেক জাগৃতি হয়ে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। আসলে ভালো মানুষের ঐক্যবদ্ধ হওয়াটা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর রহমতে তোমরা একে অপরের শত্রুতা বলে এক হতে পেরেছিলে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাহাবীদের উদ্দেশ্যে কোরআনের আয়াত নাযিল করেছে। তা ভালো মানুষগুলো একে অপরের সহযোগী হয়ে যায়, যে দলেরই হোক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সব দলের থেকে ভালো মানুষগুলো এক হতে পারাটা, এটাও একটা আল্লাহর রহমত। এই ভালো মানুষগুলো যে এক হতে পারছে না, কোনো না কোনোভাবে স্বার্থ বলেন বা বিভিন্ন ভয় ভীতি, বিভিন্ন সমস্যার কারণে বলেন, এটাও একটা অভিশাপ। এই জন্য ভালো মানুষ যারা আমরা, তারাও আমরা ভালো না। আল্লাহর কাছে দিনে আল্লাহ রাসূল 40 বছর বেশি তওবা পড়তেন। আমাদের সিদ্ধান্তগুলো আমরা ভালো আছি বা ন্যায়ভাবে চলছি, এটা কতখানি হচ্ছে, সবসময় তওবা পড়া দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যেটা শুরু হয়েছে আমাদের সীমান্তে। রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাদের সঠিক অভিভাবক দাও, সঠিক সাহায্যকারী দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।